পরপর আদ্র অধরার হাতে পায়ে বাঁধন খুলে দিয়ে দরজার কাছে এসে একবার আরমান নেওয়াজকে ডাকল। এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, আর সেটা তাকে না জানিয়ে থাকা যায়? অধরা তড়িৎ পায়ে এসে আদ্রকে টেনে ভিতরে নিয়ে বলল, তুমি বাবাকে ডাকছো কেন? তো ডাকবো না, তোকে যে বেঁধে রেখেছে জানাতে হবে না? বের করতে হবে কে এমন করেছে। তার কলিজায় এত সাহস, তোকে বেঁধে রেখে গিয়েছে। ঘরের লোকের এত সাহসে কুলাবে না, বাইরে থেকে নিশ্চয়ই কেউ এসে এমন করেছে। দাঁড়া, এই রাতেই বের করব। অধরা নাক ফুলিয়ে বলল, বের করতে হবে না, সে বাইরের কেউ না। আদ্র নিরেট কঞ্ঝে বলল, কে রে, কোন হারামজাদা? তোমার বড় ভাই। কি? ভাই বেঁধে রেখেছে? কিন্তু তোকে বেঁধে রাখবে কেন? কি করেছিলি? কিছুই করিনি। কিছু করিসনি, তাহলে বাঁধলো কেন? অধরা দাঁত চেপে বলল, তোমার ভাইকে এভাবে বাঁধবো, তারপর তোমাকে বলবো কি হয়েছিল। এখন ওসব ছাড়ো, কি বলতে এসেছো তাই বলো। আদ্র আর মাথা ঘামালো না। অধরার উপরে বিশ্বাস আছে, ও রুদ্রকে বাঁধবেও, আবার বলবেও। শোন না, কালকে বন্ধুদের সাথে কক্সবাজার যাব। ভালো কথা, কালকে কখন যাচ্ছ? সকালে। ও, শোন না অধরা, কি বলো? সোহার সাথে না ঝগড়া করেছি, প্রেম তো করছি, তাই এত ভয় পেলে চলে? এক প্রকার রাগ করেই কল কেটে দিয়েছি। এরপরে আবার বন্ধুরাও জোর করছিল ঘুরতে যেতে, তাই ঘুরতে যাব। 3 দিন পরেই ফিরে আসব, ভার্সিটি আছে। আর এদিকে সোহা বুঝবে, ওর সাথে রাগ করেই চলে গিয়েছি। বাহ, ভালো আইডিয়া তো। তুই একটু সাপোর্ট করবি তাহলেই হবে। কি করতে হবে বলো? সকালে উঠে এমন ভাব করবি যেন তুই আমার ঘুরতে যাওয়ার ব্যাপারে কিচ্ছু জানিস না। আর ওই বলদটাকে একটু বোঝাইস, না হলে যখন বাড়িতে জানাবো তখন দেখবি ওকে পাওয়াই যাবে না। আমার ভাইয়ের ধৈর্য নেই। কবে দেখিস ঠাস করে বলে দেই আমাদের কথা, আর তোকে যা বললাম মাথায় রাখিস। ঠিক আছে। এদিকে আরিফ নেওয়াজের মনে হলো কেউ ডাকলো তাকে। অনিমা ঘুমিয়ে গিয়েছে। তিনি অনিমার দিকে তাকিয়ে বিছানায় থেকে নেমে চলে এলো বাহিরে। এরপরে সোজা হাঁটা দিল। সামনে এসে আদ্র দাঁড়ালো। তিনি বললেন, আদ্র, তুমি কি ডাক দিয়েছিলে? কেন যেন মনে হলো। হ্যাঁ মেজো আব্বু, ডেকেছি। কিছু হয়েছে? আদ্র মাথা নাড়িয়ে বলল, না, ওই আসলে অধরা মারতে চেয়েছিল, তাই জোরে তোমাকে ডেকেছি। ও। আরিফ নেওয়াজ চলে গেলেন। আদ্র হা ছেড়ে রুমে এসে জামাকাপড় গোছানো শুরু করল। গোছগাছ শেষ হলে কল দিল ওর বাবাকে। অবশ্য শয়তানি করেই দিয়েছে। আরমান নেওয়াজ মাত্র ঘুমিয়েছেন। ফোনের কড়া রিংটোনে কাঁচা ঘুম ভাঙল। ফোনটা হাতে নিয়ে যখন দেখলেন আদ্র, তখন বসলেন। হ্যালো বাবা। বলো। বাবা, তোমাকে ভেঙেই বলি, বন্ধুরা 3-4 দিন ধরে প্ল্যান করছিল কক্সবাজার ঘুরতে যাবে। আমি নাই করে এসেছি, কিন্তু এখন ইচ্ছে হলো যাব, তাই ওদেরকে বলেছি যাব ওদের সাথে। ভালো তো, কখন যাচ্ছ? সকালেই বেরিয়ে যাব। সকালেই? তাই তো এখন বললাম। ঠিক আছে, যেও। থ্যাংক ইউ। এখন ঘুমাও তাহলে। ডিস্টার্ব করার জন্য সরি। সমস্যা নেই। সকাল 8টা। অধরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এলো। শুক্রবার থাকায় এত দেরিতে উঠা, আর রাতে ঘুমিয়েছিল দেরি করে। সোহা এই সকালে সারা বাড়িতে 2-3 বার টহল দিয়ে এসেছে। আদ্রকে পায়নি। অধরা খাবার টেবিলে বসে সোহাকে ডেকে বলল, খেয়েছিস সোহা? ওহু, আয় এখানে। সোহা এসে অধরার পাশে বসল। খেতে খেতে সোহা অনিমাকে জিজ্ঞাসা করল, মেজো আমরু, আদ্র ভাই খেয়েছে? ও তো বাড়িতেই নেই। অধরা জিজ্ঞাসা করল, অফিসে চলে গিয়েছে? আজ তো অফিস বন্ধ। অনিমা বললেন, ঘুরতে গিয়েছে। অধরা অবাক হওয়ার ভান করে বলল, কি বলছো? এ তো সকালে কই ঘুরতে যাবে? কক্সবাজার চলে গিয়েছে। সোহা কপাল কুঁচকে বলল, মজা করছো মনি? মজা করব কেন, সকালেই বেরিয়ে গিয়েছে। অধরা বলল, হুট করে চলে গেল, একবার বলেও গেল না? এটা তো মানা যাচ্ছে না। রুদ্র নিচে নেমে অধরার পাশে এসে বসল। রুদ্র অধরার দিকে তাকিয়ে রাগে মুখ ফিরিয়ে নিল। মনে মনে হাজারটা গালি দিতে শুরু করল। অনিমা রুদ্রকে খাবার বেড়ে দিয়ে উপরে চলে গেলেন, আর অধরাকে বলে গেলেন রুদ্রর কি লাগে দেখে দিতে। রুদ্র আশেপাশে তাকিয়ে অধরার কানের কাছে এসে বলল, আদ্র তোকে বলে যাবে না? এটা হতে পারে, নিশ্চয়ই বলে গিয়েছে, আর ওই হয়তো তোকে রাতে ছাড়িয়ে দিয়েছে। অধরা রুদ্রের পায়ে পাড়া দিল। রুদ্রও পায়ে পাড়া দিল। অধরা ব্যথা পেল, কিন্তু প্রকাশ করতে ব্যর্থ হলো। অধরা রাতেই ভেবে রেখেছিল রুদ্রকেও বেঁধে রাখবে। কিভাবে কি করবে তাও ঠিক করে রেখেছে। আজকে সন্ধ্যায় পড়তে যাবে, ঠিক তখনই বেঁধে রেখে আসবে। ঠিক করলো, সারাদিনে রুদ্রের সাথে আর কোনো ঝগড়া করা যাবে না, সন্ধ্যায় আসল ঝগড়া হবে। অধরা জোহরের নামাজ পড়ে খাবার খেয়ে শুয়েছিল। সোহা এলো মনমরা হয়ে। বুঝতে তো পারছে আদ্র সোহার সাথে রাগ করেই গিয়েছে। সোহা অধরার পাশে শুয়ে বলল, আপু, আদ্র ভাইয়ের সাথে কথা হয়েছে তোমার? না। ওহ, ভালো লাগছে না কেন? তুই ফোন দিয়ে কথা বল। ভাইয়া রাগ করেছে আমার উপরে। ওহ, তোর উপরে রাগ করবে কেন? ও গিয়েছে ঘুরতে। ফিরবে কবে আপু? গিয়েছে কক্সবাজার, একদিনে তো আর ফিরে আসবে না, 3-4 দিন তো দেরি হবেই। আমি থাকবো কি করে আপু? যেভাবে থাকিস সেভাবেই থাকবে। জানো আপু, সামনের সপ্তাহে আব্বু আম্মু আসবে। সত্যিই ছোটমণি আসবে? এরপরে সন্ধ্যায় অধরা সোহাকে সাথে নিয়ে রুদ্রের ঘরে এলো পড়তে। কিন্তু অধরার মনের উদ্দেশ্য আর একটা।
রুদ্র সোফায় শুয়ে হেডফোনে গান শুনছিল। তার মধ্যে অধরা গিয়ে যখন বলল পড়বে, তখন ধপ করে উঠে বসে ওদের বসতে বলল। আজ এখানেই পড়াবে। সোহা শুরুতেই আইসিটি বই বের করল। ফার্স্ট ইয়ারে উঠে ওর এই আইসিটি বইটাকেই জম মনে হয়। ওর আবার অধরার মতো মাথার ব্রেন ভালো না, কোনো রকম চলে আর কি। সোহা বইটা এগিয়ে দিয়ে রুদ্রকে বলল, ভাইয়া এই মৌলিক গেটগুলো, তারপর নর গেট, এই যে এগুলোও একটু আবার বুঝিয়ে দাও না, নাহলে ভুলে যাব। রুদ্র অধরার দিকে তাকিয়ে আবার সোহার দিকে তাকিয়ে হেয়ালি কণ্ঠে বলল, এদিকে বিয়ের গেট সাজিয়েও সাজাতে পারছি না, আর তোর মৌলিক গেট। সোহা হেসে অধরার দিকে তাকালো। অধরা রুদ্রের দিকে তাকাতেই ও টেডি স্মাইল দিয়ে বলল, পড়ো পড়ো। অধরা চোখ পাকিয়ে তাকিয়ে বইয়ে মনোযোগ দিল। মিনিট দুয়েক যেতেই না যেতেই রুদ্র হাতটা অধরার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার হাতের উপরে হাতটা রাখতো, একটা ছবি তুলি। অধরা হাত রাখতেই রুদ্র টুস করে একটা ছবি তুলল। অধরা এরপরে পড়ায় মনোযোগ দিল, আবার থেকে থেকে আর চোখে রুদ্রের দিকে তাকাচ্ছিল। রুদ্র সেই মুহূর্তেই ফেসবুকে ঢুকল। মাত্র যে অধরার আর রুদ্রের একটা হাতের ছবি তুলল, সেটা স্টোরি দিল। পাশেই লিখে দিল, তুমি রেগে তোমায় অসম্ভব সুন্দর লাগে, সাথে আবার একটা হিন্দি গানও সেট করল। পড়াশোনা শেষ হয়ে গেলে অধরা সোহাকে বলল, সোহা তুই যা, আমি আসছি, ভাইয়ার সাথে একটু কথা বলবো। সোহা চলে গেল। রুদ্র সোফায় হেলান দিয়ে বসে বলল, বাব্বা আজকে নিজেই কথা বলতে চাইছিস, কালকে বলতে চাইলি না বলেই তো বেঁধে রেখে এলাম। যাক, শিক্ষা হয়েছে। তো কি বলবি? ব্যালকনিতে চলুন, সেখানে বলি। রুদ্র অনেক আশা নিয়ে তাড়াহুড়ো করেই ব্যালকনিতে গেল। বলা তো যায় না, আবার যদি ভালোবাসার কথা বলে। অধরাও ব্যালকনিতে সে রুদ্রের মুখোমুখি বসে বলল, একটা সারপ্রাইজ দিব, চোখটা বন্ধ করবেন? রুদ্র চোখ বন্ধ করল। অধরা চট করে উঠে গলার থেকে ওড়নাটা নিয়ে রুদ্রকে বাঁধতে যাবে, ঠিক তখনই রুদ্র হ্যাচকা টান মেরে অধরাকে কোলে বসিয়ে নিল আর শক্ত করে ধরে রইল। আর শক্ত গলায় বলল, নড়াচড়া করবি তো চিৎকার করে জানাবো তুই চুমু দিতে এসেছিলি। অধরা নাকমুখ কুচকে নিয়ে বলল, ছি ছাড়ুন, আমি কিন্তু চিৎকার করব। কর, তবে প্রমিস আমি যা বললাম তাই বলে দিব। আর তুই এখান থেকে উঠতে পারলে তো? ধরলাম চিৎকার করলি, সবাই এলো, আর এসে কি দেখতে পাবে? তুই আমার কোলে, আমরা কতটা রোম্যান্টিক সবাই দেখবে। কথাটা বলে রুদ্র তাচ্ছিল্যের ন্যায় হেসে উঠল। অধরা ঘাবড়ে গিয়ে বলল, আমি ভালোবাসি না আপনাকে। রুদ্র হেসে হেসে বলল, আমি কি সারা জীবন তোর প্রেমিক হওয়ারই বায়না ধরব? তুই ভালো নাই বাঁচতে পারিস, আমার এতে কিছু যায় আসে না। ভালোবাসি বাদ, সংসার শুরু করব আমরা। অধরা ঢোক গিলে বলল, ছেড়ে দিন আমাকে, এভাবে কেমন অস্বস্তি লাগছে। রুদ্র বাঁকা হেসে বলল, অস্বস্তি না লাগলে অভ্যস্ত কি করে হবি বলতো? অধরা আশফাস শুরু করে দিল। রুদ্রর কতটা কাছাকাছি রয়েছে, অস্বস্তি হচ্ছেই তো। আবার রুদ্র বলছে অস্বস্তি না লাগলে অভ্যস্ত হবে কি করে। রুদ্র বাঁকা হেসে বলল, তোকে এখন একটা চুমু খাই? অধরা প্রায় কাদো কাদো মুখ করে বলল, আর এরকম করব না, ছেড়ে দিন। কথা সেটা না, আমি চুমুর কথা বলেছি। আসলে ওই যে আব্বু ডাকছে আমাকে। রুদ্র অধরার মুখপানে তাকিয়ে রইল। কতটা মায়াবী লাগছে। আর জোর করে ভালোবাসা নেয়ার থেকে একটু অপেক্ষা করা মন্দ নয়। রুদ্র অধরাকে ছেড়ে দিল। অধরা উঠে দাঁড়িয়ে ওড়নাটা গলায় পেঁচিয়ে রুমে পা দিবে, ঠিক তখন রুদ্র উঠে দাঁড়িয়ে নিরেট কণ্ঠে বলল, এমন তো নয় যে ভালোবাসিস না, তাহলে ভালোবাসিস বলতে কিসের সমস্যা তোর? জানিস, অপেক্ষা করা আমার ভালো লাগছে না। অধরা দাঁড়িয়ে গেল। হালকা পেছনে ফিরে গম্ভীর কণ্ঠে বলল, 1 মাসই তো হয়নি এসেছেন, ভালোও না হয় এসেই বেসেছেন, কতদিনই আর হয়েছে। আর আমি যে... কি তুই থামলি কেন বল? কিছু না, আসছি। রুদ্র পুনরায় বসে মুচকি হাসে আওড়ালো। আমার নামে তুই কবুল বলেছিস, এখনও আমারই বউ, তোকে আবারও কবুল বলাতে একটু বেহায়া নিজেকে হতেই হবে। তাহলে শুরু হোক। অধরা ঘুমিয়ে পড়ার আগে ফোনে একটা নাটক দেখছিল। সোহাও পাশে শুয়ে দেখছে। আদ্র কল দিল সোহার ফোনে। সোহা সেদিকে মনোযোগী হয়ে কলটা রিসিভ করে বলল, কতবার তোমাকে কল দিয়েছি, এখন ব্যাক করার সময় পেলে? ঘুরতে এসেছি, তাই ফোনের প্রতি খেয়াল নেই। এই রাতের বেলা ঘুরতে গিয়েছিলে? কোনো মেয়ে কি আশেপাশে ছিল? আদ্র রেগে গিয়ে বলল, তোর মাথায় ভালো চিন্তা আসে না না? এরপরে আর কল দিবে না। বলেই আদ্র কল কেটে দিল। কই ভেবেছিল সোহার সাথে ভালো করে কথা বলবে, কিন্তু এমন এমন কথা বলে মাথায় রাগ উঠে যায়। সোহা এখন বুঝতে পারছে কথাটা বলা ঠিক হয়নি, কিন্তু ও বা কি করবে? সারাদিন কথা বলেনি, দেখেনি, মনে সন্দেহ আসতেই পারে, তাই বকবে। সোহা অধরাকে বলল, আপু আদ্র ভাইকে একটু কল দাও না। তোর ফোন দিয়ে দে। ধরছে না, তোমার ফোন দিয়ে কল দিলে ধরবে নিশ্চয়ই। অধরা কল দিল। প্রথম 2 বারে ধরল না, পরের বারে ধরল। অধরা কথা বলল না, সোহাকে দিয়ে দিল। ওদের মাঝে ওর কথা বলা ঠিকও হবে না। সোহাকে বলল ব্যালকনিতে গিয়ে কথা বলতে। ও উঠে ব্যালকনিতে গিয়ে আদ্রকে বলল, ভাইয়া আমি সরি, আর বলবো না এমন কথা, প্রমিস। তুমি কথা বলো, মনে রেখিস এরপরে বললে ওই ঝিলিককেই বিয়ে করে নিব। না, আমি কোনোদিন বলবো না, তুমি প্লিজ ফিরে এসো, ভালো লাগছে না। আমি আর তোমার কথার অবাধ্য হব না, যা বলবে তাই করব। ঠিক আছে, রাখছি, ঘুমিয়ে পড়ো এখন। তার আগে বলো তুমি আর রাগ করে নেই।
আদ্র হালকা হেসে বলল, তোর উপরে রাগ করে থাকতে পারি? রাগ করে নেই আমি, তুই ঘুমিয়ে পড়। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো। সোহা রুমে ফিরে মিটিমিটি হাসতে হাসতে ফোনটা অধরার দিকে এগিয়ে দিল। অধরা মুখ বাঁকিয়ে বলল, তোর ঢং দেখলে? ভাই, কক্সবাজারে কি শুধু তোর প্রেমিকই ঘুরতে গিয়েছে? সেখানে কত হাজার হাজার মানুষ, মেয়ে তো থাকবেই। আর জানিস না, এই রকম কথা পছন্দ করে না আদ্র ভাই। তোকে কতবার বুঝিয়েছে, আর এরপরে যদি আমাকে বলিস আদ্র ভাইকে বোঝাতে, তাহলে তোর খবর আছে। সোহা অধরাকে জড়িয়ে ধরে বলল, সরি আপু, ভুল হয়ে গিয়েছে, আর বলবো না এমন কথা, প্রমিস। আমার লক্ষ্মী আপু তুমি। অধরা ফোনটা নিয়ে ফেসবুকে ঢুকল। রুদ্রর স্টোরিটা চোখের সামনে আসতেই হতবাক। ক্যাপশনটা দেখে কি প্রতিক্রিয়া দেখাবে ভেবে পেল না। পরপর আর কয়েকবার স্টোরিটা দেখে লাভ রিয়াক্ট দিয়ে মুচকি হাসল। সকাল সকাল অধরার ঘুম ভাঙতেই আড়মোড়া ভেঙে উঠে বসল। সোহাও উঠে বসল। অধরা বিছানায় থেকে নেমে ওয়াশরুমে চলে গেল, আর সোহা চলে যাওয়ার আগে বিছানা গুছিয়ে রেখে চলে গেল। অধরা ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা গোছানো দেখে হেসে বিড়বিড় করে বলল, পাগল একটা, বিছানা গোছাতে হবে কেন, আমি গুছিয়ে রাখতাম। অধরার মনটা আজ বেশ ফুরফুরে, মেজাজটাও ভালো। সোজা চলে গেল কিচেনে কফি বানাতে। প্রথম কাপ কফি বানিয়ে নিয়ে এলো আরিফ নেয়াজের জন্য। এরপরে আবার আরেক কাপ কফি নিয়ে গেল রুদ্রের জন্য। দুদিন ধরে অধরা কফি নিয়ে আসে না বলে রুদ্র আজকে আর অ্যালার্ম দিয়ে রাখেনি। গভীর ঘুম তলিয়ে আছে রুদ্র। এদিকে অধরা এসে আজকে জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। রুদ্র ধরফড়িয়ে উঠে দরজা খুলে দিল। অধরা রুমে ঢুকে রুদ্রকে দেখে প্রথমেই বলে উঠল, আপনার লজ্জা বলতেই নেই? রাতে কেউ খালি গামে ঘুমায়? আমার অভ্যাস, এতে লজ্জার কি আছে? কি অবান্তর কথা বলিস তুই? তবুও, আর শীতের দিনেও কি এভাবে ঘুমান? শীত লাগে না? রুদ্র প্রতিউত্তর করল না। এই নিয়ে উত্তর দেয়া বেকার। ও বললই যে অভ্যাস, তাও বলে শীত লাগে না। ও সোজা ওয়াশরুমে চলে গেল। আবার কি যেন মনে হলো, তাই দরজার সামনে এসে বলল, এই শীতটা কোনোভাবে পার করেছি, গরিব মানুষ, বুঝিসই তো। তবে এর পরের শীতে তুই আমার সাথে থাকবি, তোকে জড়িয়ে ধরেই থাকব, তাহলে আর শীত লাগবে না। অধরা এগিয়ে এসে বলল, আপনার কি আমাকে কুপ্রস্তাব দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই? দিনে রাতে যখন সুযোগ পান তখনই বাজে বাজে কথা বলেন। রুদ্র সে কথা গায়েই মাখল না, আরও উৎফুল্ল কণ্ঠে বলল, এখন তো বলি, এরপরে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। এই জানতো, কফি ঠান্ডা হলো। রুদ্র দরজা লাগিয়ে দিল। অধরা বিছানা গুছিয়ে দিয়ে চলে গেল। থাকলেই আবার কুপ্রস্তাব দিবে, থাকা যাবে না। অধরা রুমে এসে ফোনটা নিয়ে নিচে নেমে যায়। সোফায় এসে বাবার পাশে বসে ফোন স্ক্রল করতে ব্যস্ত হলো। অধরা কিছু শাড়ি দেখছিল, আবার অন্যান্য ড্রেসও দেখছিল। একটা আনারকলি পছন্দ হলো। একই কালারের দুটো অর্ডার করলো। একটা সোহাকে দিবে, ওর বড় ভাই বোন নেই, সেই হিসেবে অধরাই দিবে। আবার সোহাও যা কিনবে অধরার জন্য রেখে দিবে। অধরা দুটো আনারকলি আর একটা শাড়ি অর্ডার করলো। ওর আবার শাড়ির প্রতি খুব টান। এবারও অর্ডার করার সময় ওর বাবার নাম্বারই দিয়ে রাখলো। অর্ডার করা শেষ হলে থেকে থেকে ওর বাবার দিকে তাকাচ্ছিল। আরিফ নেওয়াজ অধরার দিকে তাকিয়ে বললেন, কিছু বলবে? অধরা টেডি স্মাইল দিয়ে বলল, কিছু খাবে, এনে দেই। আরিফ নেওয়াজ ভাবুক হয়ে গেলেন। অধরা ওর মায়ের দিকে একবার তাকিয়ে আরিফ নেওয়াজকে বললেন, আব্বু, 3টা ড্রেস অর্ডার করেছি। আরিফ নেওয়াজ মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, আমার নাম্বার দিয়ে রাখো। দিয়েছি। আম্মুকে বলো না, বকবে, বলবে দুদিন পর পর এত ড্রেস লাগে। আরিফ নেওয়াজ গাছাড়া ভাব নিয়ে বলল, শুধু বকে দেখুক, তোমার আম্মুর খবর করে ফেলব। অনিমা কিচেন থেকে শুনলেন, কিছু বললেন না। সবসময় মেয়েকে আবার শাসন করা ভালো নয় বলেই চুপ রইলেন। রুদ্র নিচে এলো। ইচ্ছে করেই আরিফ নেওয়াজের পাশেই বসল। অধরা তাকাতেই রুদ্র মুচকি হেসে চুমু ইশারা করল। অধরা ঘাড় বাঁকিয়ে অন্যদিকে তাকালো। কিছু সেকেন্ড পরে আবারও তাকালো রুদ্রের দিকে। রুদ্র এবার চোখ মারল, সাথে আবারও চুমু ইশারা করল। অনিমা ওদের দুজনকেই দেখছেন। আরিফ নেওয়াজও আর চোখে রুদ্রকে দেখছেন। রুদ্র আবারও ইশারা করল। অধরা আলগোছে উঠে গেল, না হলে বেজায় লজ্জায় পড়ে যাবে। ও ধীরে পায়ে চলে গেল বাড়ির বাইরে। রুদ্র উঠে চলে গেল ওর পিছু পিছু। এখন সবাইকে দেখিয়ে দেখিয়েই এমন করবে। অধরার জন্য যে বেহায়াও হতে পারে, সবাইকে তা দেখিয়ে দিবে। অধরা বাগানে এসে দাঁড়িয়ে আছে। রুদ্র পেছন থেকে ওর 2 কাঁধে হাত রাখল। অধরা ছিটকে উঠে রুদ্র থেকে 2 কদম দূরে দাঁড়ালো আর বলল, ওভাবে ওখানে এমন ইশারা করলেন কেন? সবাই দেখলে কি ভাবত? রুদ্র নিজের 2 হাত পেছনে নিয়ে শয়তানি হেসে বলল, আই লাভ ইউ। তোকে পেতে এখন থেকে কুপ্রস্তাবের পাশাপাশি যেন তেন ইশারা না, কু ইশারাও দিব, তাও আবার সবাইকে দেখিয়ে দেখিয়ে। প্রমিস করলাম, তুই নিজেই অতিষ্ঠ হয়ে বলবি, রুদ্র ভাই, আর ইউ ম্যারি মি অ্যান্ড আই লাভ ইউ। অধরা দাঁত চেপে রুদ্রের বুকে ধাক্কা মেরে বলল, কখনো তা হবে না। রুদ্র গাছাড়া ভাব নিয়ে বলল, দেখাই যাক, আর আমি যখন প্রমিস দিয়েই ফেলেছি তখন তা পূরণও করে ফেলব ইনশাল্লাহ।